আচ্ছা, আমরা তো সবাই অনলাইন বেট বা ক্যাসিনো সম্পর্কে সবাই কম বেশি জানি। কিন্তু তোমরা কি এটা জানো যে এই ক্যাসিনো বা বেট কারা চালায়? মোবাইলে ওভার থেকে কারা তোমাকে দেখছে আর আস্তে আস্তে তোমাকে নিঃস্ব করে দিচ্ছে, এবং এই প্রযুক্তির ব্যবহার করে তারা তোমাকে কিভাবে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে? যদি জানতে চাও তাহলে দেখতে হবে আজকের এই মুভি এক্সপ্লেনেশন। তো ঝটপট একটি লাইক ও সাবস্ক্রাইব করে বসে পড়ো এই মুভিটি দেখার জন্য। মুভিটি শুরু হয় একটি কনফারেন্স রুমকে দেখিয়ে, যেখানে এক মহিলা সবাইকে জানাতে থাকে যে বেটিং আসলে পুরোটাই একটি সাজানো নাটক। এই সাইটগুলোকে এমনভাবে প্রোগ্রামিং করে সেট আপ করা হয় যে যেখানে আজ না হয় কাল তোমাকে হারতেই হবে। সেই আদিকাল থেকে অনেক মানুষ ট্রাই করেছে এই বেটিং প্রসেসকে হ্যাক করার জন্য, তবে এদের মধ্যে বেশিরভাগই ফেল করলেও কিছু মারাত্মক ম্যাথমেটিশিয়ান এই কাজে সফল হয়েছে, যাদের মধ্যে এই ব্রিলিয়ান্ট স্টুডেন্টের নাম পেয়াং সাই। সে মাত্র 20 বছর বয়সে চায়নার অনেক ব্যাংকের ভুল খুঁজে তা হ্যাকও করে নিয়েছিল। কিন্তু এই প্যানও একবার সেই বেটিং এর খপ্পরে পড়ে তার জীবনটাই হারাতে বসে। কিন্তু কিভাবে তা হয়েছিল সেটাই এই মহিলা এবার বলতে শুরু করে। আসলে প্যান যে কোম্পানির কাজ করতো সেখানে তার চিফ টেকনিক্যাল অফিসার হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় সেদিন প্যানের জায়গায় নিজের মামা খালুর জোরে আর একজন প্রমোশন নিয়ে চলে যায়। এমন প্রতারণা দেখে প্যান সাথে সাথে তার আইডি কার্ড ছুড়ে ফেলে দিয়ে সে চাকরি থেকে ইস্তফা দেয়। আর যাওয়ার সময় ওই কনফারেন্সের পুরো সিস্টেমকে পাইথন কোড দিয়ে হ্যাক করে মনিটরে ইমোজিতে ভরে দিতে থাকে। তোমরা তো বুঝতেই পারছো এমন এখানের সাথে পাঙ্গা নেওয়া মোটেই সহজ নয়। যাই হোক, প্যান সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে যায় অন্য একটি গেমিং কোম্পানিতে যোগদান করতে, যার ইনভাইটেশন লেটার সে অনেকদিন আগেই পেয়েছিল। সেখানে তার স্যালারি হবে এর চেয়েও অনেক বেশি। তাই সে কোনো ভাবনা চিন্তা না করে বিমানে উঠে পড়ে সিঙ্গাপুরে যাওয়ার জন্য। বিমানে উঠে তার পরিচয় হয় জুন চায় নামের একজন ছেলের সাথে। আমরা জানতে পারি যে প্যান সহ আরো 4-5 জন সে একই কোম্পানিতে যাচ্ছে ইন্টারভিউ দিতে। যদিও বা প্যান ফ্লাইটে ওঠার আগেই সম্পূর্ণ ফ্লাইটের অ্যাটেন্ডেন্সের তথ্য হ্যাক করে নিয়েছিল। তাই সে ফ্লাইটের সিট সহ সবার নাম বলে দিতে থাকলে জুন চায় সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন জুন চায় বলে, আমাদের সিঙ্গাপুরে যাওয়ার আগে কম্বোডিয়াতে 5 ঘন্টার একটা ট্রানজিট আছে, মানে বিরতি আছে। তাই তোমরা চাইলে আমার সাথে হেপি একটা পার্টিতে যোগদান করতে পারো। সেখানে সুন্দরী সব ললিতাগণ তোমাদের জন্য অপেক্ষা করছে। প্রথমে কেউ যেতে না চাইলেও মেয়ে মানুষের লালসায় পড়ে সবাই যেতে রাজি হয়। বিমান ল্যান্ড করলে সবাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার সময় সবাই তাদের পাসপোর্ট গুলো জমা রাখে জুন চায়ের কাছে, কারণ জুন জানায় এখানে সবকিছুই তার পরিচিত। এরপর সবাই একটা বাসে করে চলে যায় সেই পার্টি লোকেশনের দিকে। কিন্তু সেখানে যে ঘটে এক অন্যরকম ঝামেলা। সেখানকার লোকাল কিছু গুন্ডারা বাইরের ছেলেপিলে দেখে মারধর শুরু করে। প্রাণ বাঁচাতে প্যান ও জুন দৌড় দিল, কিছু যাওয়ার পর তারা ধরা পড়ে যায়। তবে সবাইকে অবাক করে দিয়ে দেখা যায় এই লোকগুলো ছিল আসলে জুন চায়ের লোক। মানে জুন চায় এই প্ল্যান করে তাদেরকে এখানে নিয়ে এসে ফাঁসিয়ে দিয়েছে। কিন্তু এতে জুনের লাভ কি? চলো এবার সেটাই জানা যাক। জুন তাদেরকে ব্ল্যাক মাস্ক পরিয়ে কিডন্যাপ করে নিয়ে যায় এক প্রত্যন্ত গ্রামাঞ্চলে। যেখানে পৌঁছে তারা বুঝতে পারে তারা এখন অনেক একটা বড় ঝামেলায় ফেসে গিয়েছে। জায়গাটা ছিল একটা পুরাতন আতশবাজির কারখানা, কিন্তু জুন চায়ের গ্যাং সেখানে চালায় অন্য এক কাহিনী। এবার তাদের গ্যাং লিডার লুবিং কং এসে হাজির হয় এবং জানায়, তোমাদেরকে এখানে আনা হয়েছে এক বিশেষ উদ্দেশ্যে। আমি জানি তোমরা সবাই টেকনোলজিতে প্রফেশনাল এক্সপার্ট, তোমাদের কাজ হবে আমাকে কোটিপতি বানানো। এরপর তাদেরকে জোর করে ভেতরে নিয়ে গেলে দেখা যায় এই গ্যাং হলো কম্বোডিয়ার সব থেকে বড় স্ক্যামার গ্রুপ। এখানে টেকনোলজি সকল ধরনের ধান্দাবাজি চলে, যেমন অনলাইন গেমিং, বিটকয়েন মাইনিং, বেটিং ইত্যাদি। এখানে কাজ করে 500-র অধিক মানুষ। তারা আবার 3 ভাগে বিভক্ত। প্রথম গ্রুপটা হলো হোসলার, মানে তাদের কাজ হচ্ছে মেসেজ পাঠিয়ে সোশ্যাল মিডিয়াতে চ্যাট করে বোকা ও বলদ পাবলিককে টার্গেট করা। এরা প্রতি মাসে 800 ইয়েন করে পায়। এরপর এদের কাছ থেকে কাস্টমারের লিড পেয়ে তা পৌঁছে যায় আর এক গ্রুপের কাছে। এদের কাজ হলো ফেক ওয়েবসাইট তৈরি করা ও প্রোগ্রামিং করে ওই কাস্টমারদেরকে বেটিং এর প্রমোশন পাঠানো। এদের স্যালারি 30,000 ইয়েন করে। সর্বশেষ যে গ্রুপটা আছে তারা হলো স্পোর্টার। এরা হলো মেন মানি সোর্স। এই সুন্দর সুন্দর মেয়েদেরকে উপস্থাপন করে লাইভ ক্যামেরার সামনে বসানো হয় অনলাইন জোয়ার জন্য। সবগুলো মেয়ে এখানে বসে মুরগি বানানো কাস্টমারদের সাথে জোয়া খেলে আর তাদের সম্পূর্ণ পকেট শূন্য করে দেয়। মানে বুঝতেই পারছো এই গ্রুপ হলো স্ক্যামিং জগতের গডফাদার। এছাড়াও কেউ যদি গোপনে এখান থেকে বের হয়ে যেতে চায় তার উপর চলে অমানবিক নির্যাতন। যাই হোক, এই সবকিছুর সাথে পরিচয় করিয়ে দিয়ে লু জানায়, তোমরা চাও বা না চাও আমাদের তোমাদের কাজ করতেই হবে। জবাবে প্যান রাজি না হলে তার উপর শুরু হয় এক অমানবিক নির্যাতন। অবশেষে কোনো উপায় না পেয়ে সে বাধ্য হয় এই গ্রুপের সঙ্গে কাজ করার জন্য। তাকে থাকতে দেওয়া হয় একটি ইঁদুর ভর্তি গোডাউনে। তার সঙ্গে সেখানে আরো অনেকে ছিল। তখন সেখানে জুন আসে আর তার মোবাইল থেকে তার বাবার কাছে এসএমএস করে জানায় যে সে ভালো আছে এবং কয়েকদিন সে নেটওয়ার্কের বাইরে থাকবে। এভাবে প্যান না চাইতেও জড়িয়ে পড়ে এই জগতে। এবার প্রথমে তাকে লো লেভেলের হোস্টলারের কাজ দেওয়া হয়, যেখানে তার কাজ থাকবে বিভিন্ন ওয়েবসাইট স্ক্যাপিং করে সেখান থেকে মানুষের মোবাইল নাম্বার, ইমেইল ও বিভিন্ন সোশ্যাল আইডি বের করা। কিন্তু এখন এত বড় প্রোগ্রামারকে এমন ছোটকার ডাটা এন্ট্রি দেওয়াতে সে কোনোভাবেই রাজি হয় না। কিন্তু তখন সেই জুন চায় তাকে মারতে মারতে আধমারা করে ফেলে। ঠিক তখন
তখনই সেখানে গ্যাং লিডার লু এসে তাকে ছাড়িয়ে নেয় আর জুনকে বলে তার উপর যেন একটি নমনীয়ভাবে আচরণ করে, কারণ সে এখানকার সব থেকে বড় ও বেশি ট্যালেন্টেড পারসন। যাই হোক, তাদের কথা মতো প্যান কাজ করা শুরু করলে আমরা দেখতে পাই শত শত মোবাইল, রাউটার ও কম্পিউটার সেট করে লাখ লাখ মানুষের কাছে জুয়া এর বেটিং এর লোভনীয় অফার পাঠাতে থাকে। এদের কাছে যা আছে দেখে মনে হবে যে এটা যেন সম্পূর্ণ নেটওয়ার্কের এক অন্যরকম জগৎ। তবে প্যান সিদ্ধান্ত নিয়েছে সে যে করে হোক এখান থেকে পালিয়ে যাবে। তাই সে একটা কাগজে হেল্প লিখে তা নিয়ে চলে যায় বাথরুমে, কারণ সে এটা বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু সেখানে সে দেখতে পায় সব বাথরুমের সম্পূর্ণ জানালাগুলো লোহার পাতিতে বন্ধ করা। অতপর সে এই কাজ করতে যেয়ে বেজায় বাথরুমের কমোড ভেঙে নিচে পড়ে যায় এবং পায়ে প্রচন্ড ব্যথা পায়। এদিকে এই শব্দে পাশের বাথরুমে থেকে বের হয় একটি মেয়ে, যার নাম লিয়াং আন্না। আন্না এখানে জুয়ার মডেল হিসেবে কাজ করছে। এরপর পের আন্নাকে তার পালিয়ে যাওয়ার কথা জানায়, কিন্তু আন্না বলে এত সহজে তুমি এখান থেকে পালিয়ে যেতে পারবে না। যেমন আমি এখান থেকে তখনই বেরোতে পারবো যখন আমি আমার টার্গেট ফিল আপ করতে পারবো। আমাকে টার্গেট দেওয়া হয়েছে $5 মিলিয়ন কালেকশন করার। এসব কথা শুনে প্যান বলে, আমি যদি তোমাকে তোমার টার্গেট পূরণ করতে সহায়তা করি তাহলে তুমি আমাকে এখান থেকে বের করার জন্য হেল্প করবে কিনা। আন্না তার টার্গেট পূরণ করার কথা ভেবে সেও এক প্রকার রাজি হয়ে যায়। এবার চলো জানা যাক আন্না এই গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়লো কিভাবে। আন্না ছিল এক সুন্দরী মডেল। একদিন তার ছবি কে বা কারা একটি ফটোশপে এডিট করে একটি জোয়ার অ্যাডভার্টাইজে দিয়ে দেয়। যেমন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে ডক্টর ইউনুসকে জোয়ার অ্যাডভার্টাইজে দেখতে পাওয়া যায়। এদিকে আন্নার এই নিউজ যখন তার এজেন্সিতে চলে আসে তখন তারা সাথে সাথে আন্নার সাথে তাদের চুক্তি বাতিল করে দেয়। আন্না বারবার বোঝাতে থাকে যে এই সব মিথ্যা কথা, কিন্তু তার বস কোনো কিছু না শুনে তাকে কাজ থেকে বের করে দেয়। এদিকে হুট করে জব চলে যাওয়াতে আন্না একদম ভেঙে পড়ে। কিন্তু তখন তার বান্ধবী লি তাকে জানায়, আমার হাতে একটা অফার আছে, তুমি যদি চাও তাহলে তা তুমি করতে পারো। এরপর লি তাকে নিয়ে যায় এক এজেন্সির কাছে, যেখানকার মেইন কর্মকর্তা ছিল ওই জুন চাই। মানে বুঝতেই পারছো, এই ছবি এডিট করে তার চাকরি থেকে ছাড়ানো সবকিছুই ছিল জুন চাইয়ের এক মারাত্মক চাল, যাতে করে চাকরিচ্যুত হয়ে আন্না এই গ্যাংয়ের সাথে যোগ দেয়। তখন জুন চাই জানায়, আমাদের লাইসেন্স করা এক গ্ল্যাম্বিং এর কোম্পানি আছে, যেখানে তোমার কাজ হবে প্রতিদিন জাস্ট 6 ঘন্টা লাইভ স্ট্রিমিং করা, বিনিময়ে তুমি পাবে প্রতি মাসে 1.5 লাখ ইয়েন। এই পরিমাণ অর্থ দেখে আন্না সাথে সাথে রাজি হয়ে যায়। তাই পরের দিন আন্না সহ অনেক মেয়েদের নিয়ে জুন পাড়ি জমায় কম্বোডিয়ার উদ্দেশ্যে। কিন্তু কিছু যাওয়ার পর এবার তাদেরকে নিয়ে যাওয়া হয় অবৈধ পথে। এটা থেকে আন্না বলে তার কাছে তো ভিসা আছে, তাহলে তাকে এভাবে পার করতে হবে কেন। জবাবে জুন জানায়, তোমাদের যে ভিসা আছে সেটা হলো ট্যুরিস্ট ভিসা, যার মেয়াদ 2 মাসে শেষ হয়ে যাবে, তাই অবৈধ পথে না গেলে তোমরা সেখানে কাজ করতে পারবে না। এসব কথা শুনে টাকার লোভে আন্নাও এটাতে রাজি হয়ে চলে আসে এই গ্যাংদের রাস্তানায়। এখানে পৌঁছানো মাত্রই তাদের মোবাইল, পাসপোর্ট সব নিয়ে নেওয়া হয় আর জানিয়ে দেওয়া হয়, তোমরা যতদিন আমাকে $5 মিলিয়ন ইনকাম না করে দিতে পারো ততদিন তোমরা এসব ফেরত পাবে না। এই কথা শুনে আন্না তো বুঝে যায় তারা এখানে অনেক বাজে ভাবে ফেসে গেছে। যাই হোক, তাদেরকে ফটোশুট করিয়ে টিমরা আকর্ষণীয় সব অ্যাড বানাতে শুরু করে। অন্যদিকে প্যান বানাতে শুরু করে ইউজারদের ডাটা হাতিয়ে নেওয়ার জন্য ওয়েবসাইটের প্রোগ্রামিং। এরপর এই লোভনীয় অ্যাডগুলো পাঠাতে শুরু করে লাখ লাখ মানুষের মোবাইলে, ইমেইলে ও সোশ্যাল মিডিয়াতে। এভাবে ইউজাররা লোভনীয় অ্যাড দেখে ক্যাসিনো খেলে আর আন্নার মতো সবাই তাদের রূপের জাদু ও মোহ দিয়ে মুহূর্তে সব লুট করে নিতে থাকে। এসব বলার মাঝে হঠাৎ তাদের দরজায় জুন এসে নক করতে থাকে। আন্না প্যানকে সেভ করার জন্য তাকে ভিতরে লুকাতে বলে। পরে সে বাইরে আসলে জুন তাকে থাপ্পড় দিয়ে জানায় এত লেট করার জন্য তাকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। কিন্তু হুট করে একটি শব্দ হলে জুনের সন্দেহ হয় আর সে ভিতরে চলে যায় চেকিং এর জন্য। এদিকে প্যানের হাতে শাখা সেই কাগজটি তাকে যেভাবে হোক তাকে এখন লুকাতে হবে। তাই সে প্রথমে কাগজটি কমোটে ফেলে দেয়, কিন্তু ফ্ল্যাশ করতে দেখে সেখানে আর কোনো পানি নেই। তাই সে বাধ্য হয়ে কমোটের ভিতর থেকে তা তুলে গিলে ফেলতে বাধ্য হয়। এদিকে জুন ঠিকই তাকে পেয়ে যায় আর সম্পূর্ণ বাড়ি চেক করতে থাকে। ভাগ্য ভালো যে সেই টয়লেট মাখা কাগজ খেয়ে ফেলেছিল। এরপর যখনই তাকে মারতেই যাবে তখনই এক ছেলে এসে জানায়, ক্যাটফিশ অনলাইনে এসেছে, দ্রুত বস আপনাকে ডাকছে। এখন ক্যাটফিশ আসলে তাদের একটা ক্লায়েন্টের নাম, যার আজ বিশাল অঙ্কের টাকা ইনভেস্ট করার কথা আছে। তাই সবাই তাড়াহুড়ো করে চলে যায় তাকে লুট করার জন্য। এখন কে এই ক্যাটফিশ আর কিভাবে বা সে ক্যাটফিশ হলো সেটা এখন জেনে নেওয়া যাক। এই হলো সেই ক্যাটফিশ, যার নাম হলো তাইয়ান। পেশা একজন ইউটিউবার ও ভিডিও এডিটর। একদিন তাদের কাজের মাঝে হঠাৎ একটি বেটিং সাইটের মেইল আসে আর তাদেরকে অফার করে যে যদি তারা এই অ্যাড তাদের ভিডিওতে দেয় তাহলে সে 10,000 ইয়েন করে পাবে, ঠিক যেমন বড় বড় ইউটিউবারদের মেইল করে থাকে। সেই সময়টাতে তাইয়ানদের অনেক বেশি আর্থিক করুণ অবস্থা ছিল, যাতে করে তারা নিজেদের বাড়ি ভাড়া পর্যন্ত দিতে পারছিল না। এমন সময় এই 10,000 ইয়েন তাদের কাছে অনেক টাকা ছিল, তাই তারা এই কাজে রাজি হয়ে যায়। কিন্তু তাইয়ানের গার্লফ্রেন্ড তাকে হুট করে ডিসিশন নিতে বারণ করে। কিন্তু তবুও তাইয়ানের মনে হয়, আচ্ছা আগে আমি গিয়ে দেখি আসলে এটি ফেক নাকি অরিজিনাল। তাই সে সেই লিঙ্কে ক্লিক করে ঢুকে যায় এক লোভের জগতে। সেখানে ঢুকে সে আন্নাকে সিলেক্ট করে শুরু করে পোকার গেম খেলা।
গেম খেলে সে তো পুরাই অবাক, কারণ সে না চাইতেও যেন হাজার হাজার টাকা সে ইনকাম করে নিচ্ছে। তার জন্য বিশ্বাসই হচ্ছে না সে এত টাকা এত সহজে ইনকাম করেছে। আসলে এই জুয়াগুলোর প্রথম স্টেপে হলো তোমাকে অনেকবার জেতাবে, এতে করে প্লেয়ারের ভিতরে কনফিডেন্স বাড়বে আর ভাববে এটা তো কোনো ব্যাপারই না, যেন ডাল ভাত। তাই এরপর তুমি আরো ইনভেস্ট করবে, এভাবে একদিকে তুমি জিতবে আর বেশি বেশি লোভ করে এক পর্যায়ে তুমি নিঃস্ব হয়ে যাবে। যাই হোক, তাইন সারা রাত বেটিং করে পরদিন সকালে যায় স্কুলে। সেখানে গিয়ে সে তার বন্ধুদেরকে মার্টিঙ্গেল ফর্মুলা শেখায়। ফর্মুলাটা এমন যে প্রথমে তুমি $2 বেট ধরবে, তাতে তুমি যদি হেরে যাও তারপরে $4 বেট ধরবে, এর পরে হেরে গেলে তাকে $8 বেট ধরবে। এভাবে তুমি যতক্ষণ না জিতবে ততক্ষণ পর্যন্ত বেটিং এর অ্যামাউন্ট বাড়াতে থাকবে। একবার না একবার তুমি জিতবেই, আর জিতলেই তুমি আবারও সব ব্যাক পাবে। গাইস, আমি তো পুরাই অবাক, সে এক রাত্রে গেম খেলে এত রিসার্চ করেছে যে সে নিজের মতো করে একটা ম্যাথমেটিক্যাল হিসাবও বের করে ফেলেছে। যাই হোক, সে তো বেশ মজায় পড়ে যায় এই গেমে, তাই সে দিন রাত গ্ল্যামিং করে পার করতে থাকে। কিন্তু এভাবে ইনভেস্ট করতে করতে একদিন সে তার অ্যাকাউন্টে সব টাকা হেরে বসে, আর তখন যেন কোনো হিসাবই আর কাজ করে না। হতাশে যখন সে ভাবতে থাকে না এভাবে আর কোনো টাকা লস করা যাবে না, ঠিক তখনই ওই গোয়েন্দা তাকে মেসেজ পাঠায় এবং 5,000 ইয়েন গিফট করে আর বলে এই 5,000 টাকার সাথে আর 10,000 টাকা ইনভেস্ট করলে আমরা তোমাকে গ্যারান্টেড সিগন্যাল দেবো, যেখানে তুমি 100% উইন করতে পারবে। এই লোভনীয় অফারে তায়ান আবারও হাত বাড়ায় এবং তার ব্যাংকে সব টাকা নিয়ে এসে সে ইনভেস্ট করে ফেলে। আসলে এই লোভনীয় মেথডের নাম হলো ইনসাইড ডোর। এটা সব বেটিং সাইটই ফলো করে। যেমন ধরো, প্রথম ডিপোজিট করলে 50% বোনাস পাবে, ফ্রি স্পিন করলে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবে, ইত্যাদি ইত্যাদি। মোট কথা হলো তারা তোমাকে সবসময় এই অ্যাপের ভিতরে রাখতে চায়, কারণ আজ ভালো না লাগলেও কাল তুমি লোভে পড়ে অবশ্যই ডিপোজিট করবে। যাই হোক, তায়ান সেই ইনভেস্টমেন্ট কিন্তু এবার আর বৃথা যায় না। সে ঠিকই ওই বেটিং জিতে আবারও অনেক পরিমাণ টাকার মালিক হয়ে যায়। এত টাকা ইনকাম করায় পরদিন সে একটা দামি হারমোনি কিনে তার গার্লফ্রেন্ডকে গিফট করতে চায়, কিন্তু সেই মুহূর্তে হঠাৎ তার কাছে আন্না আবারও মেসেজ পাঠায় আর জানায় দ্রুত এই গেমে 25 নম্বর স্লটে বেটিং করো, এই সিক্রেট সিগন্যাল শুধু তোমার জন্য। এই মেসেজ পেয়ে সে তার গার্লফ্রেন্ডকে ছেড়ে সেখান থেকে উঠে পড়ে চার্জার খোঁজার জন্য, কারণ তার ফোনে কোনো চার্জই অবশিষ্ট ছিল না। অবশেষে একজনের কাছ থেকে পাওয়ার ব্যাংক লাগিয়ে সে তার পুরো টাকায় এই বেটিং এ লাগিয়ে দেয়। তবে পর মুহূর্তে সে এই বেটিং আবারও জিতে যায়। এই দিকে তাহলে তো কিছুই বিশ্বাস হচ্ছিল না যে আন্না থেকে এভাবে গোপন টিপ দিয়ে হেল্প করছে। আসলে এই প্রসেস গুলো কিন্তু আন্না করছিল না, এগুলো পাঠাচ্ছিল প্যান নিজে, কারণ সে চায় আন্না যেন দ্রুত তার টার্গেট ফিল আপ করতে পারে এবং এখান থেকে বের হয়ে তাকেও বের করতে পারে। এভাবে একদিন তায়ানের কাছে মেসেজ আসে যে অনেক তো হলো অনলাইন গ্যাম্বলিং, এবার চলো স্পোর্ট বেটিং শুরু করি। তার কথা মতো তায়ানও লোভে পড়ে ঢুকে পড়ে ফুটবলের স্পোর্ট বেটিং এ। জাস্ট তোমরা একটু চিন্তা করো, সে শুধু বলেছিল একবার ট্রাই করে দেখি, আর এই ট্রাই করতে গিয়ে সে আজ কত গভীরে চলে গিয়েছে। যাই হোক, তায়ানের ভাগ্য কিন্তু এবার আর তার সহায় হয় না। সব টাকাগুলো সে একদিকে স্পোর্ট গেম খেলে সব শেষ করে ফেলে। মানে এতদিনে সে যা প্রফিট করেছিল তার সবই আজ একেবারে চলে গেছে। কিন্তু এই জোয়ার নেশা তার ভিতর থেকে যেন কোনোভাবে যেতে পারে না। তাই সে অফিস থেকে এবার অ্যাডভান্স টাকা নেওয়া শুরু করে। সেই সাথে সাথে সে তার প্রিয় জুতাগুলোকে বিক্রি করতে থাকে। এছাড়াও বাড়িতে তার মায়ের কাছে 50,000 ইয়েন ধার চায় ইনভেস্ট করার জন্য, আর বিভিন্ন মানুষের কাছ থেকে কাড়ি কাড়ি টাকা নিয়ে ইনভেস্ট করতে থাকে। শুধু তাই নয়, সে মানুষের কাছ থেকে সুদ করে টাকা এনে বেটিং এ ওড়াতে থাকে। এইভাবে জিততে জিততে সে একদিন আবারও সব টাকা হেরে সম্পূর্ণ নিঃস্ব হয়ে যায়। তবে এখন তায়ানের কি হবে? ইতিমধ্যে সে সুদ ব্যবসায়ী এসে বাড়ি ভাঙচুর করে তাকে আগামীকালের মধ্যে টাকা দেওয়ার জন্য হুমকি দিয়ে যায়। তবে পরের দিন তার পাওনা টাকা না পেলে তারা তায়ানকে ধরে নিয়ে যায়, আর ধরে নিয়ে গিয়ে তার রক্ত বিক্রি করতে শুরু করে। ভাইরে ভাই, তোমরা একবার ভেবে দেখো কি মারাত্মক পরিণতিতে সে ফেসে গিয়েছে। তবে নিজের ছেলেকে এভাবে মরতে দিতে পারে না বিদায় তার বাবা মা অনেক কষ্টে সব টাকা ম্যানেজ করে সেই যাত্রা তাকে কোনো রকমে বাঁচিয়ে নিতে সক্ষম হয়। তবে জোয়ার নেশা এমন এক নেশা যে তার রক্ত বিক্রি করলেও শেষ হয় না। তাই তায়ান তার নিজের গাড়ি বিক্রি করে দেয় আর গোপনে বেটিং এ লাগাতে থাকে। এবার তার সাথে ছিল তার গার্লফ্রেন্ড সাং। তায়ানের মোবাইল তার ফ্যামিলি কেড়ে নিয়েছে বিদায় সে সাংকে অনুরোধ করে তার মোবাইল থেকে যেন একটা বেটিং প্লেস করে। সাং তার কথা মতো জার্মানি ও সাউথ কোরিয়ার খেলায় বেটিং লাগায়। তায়ান বলে দেয় কোন টিম এসে কত টাকা বেট করবে। এভাবে বেটিং প্লেস হয়ে গেলে তায়ান অপেক্ষা করতে থাকে এই ফুটবল খেলার রেজাল্টের জন্য। এবার তায়ানের ভাগ্য আর তাকে ফাঁকি দেয় না, সে প্রতিটা বেটিং সত্যিকার অর্থে জিতে যায়। এমন রেজাল্ট দেখে তায়ানের আনন্দ যেন কোনো বাদ মানে না। সে এত টাকা জিতে একদম পাগলের মতো আচরণ করতে থাকে। কিন্তু তার এই আনন্দ বেশিক্ষণ থাকে না, যখন সে জানতে পারে আসলে সাং তার বেটিং অ্যাক্টিভই করেনি। কারণ সাং চাইছিল না যে সে তার একটা টাকাও আর হারিয়ে না ফেলে। তবে আজ যদি সেই বেটিং প্লেস করতো তাহলে ঠিকই তায়ান তার সব লস রিকভারি করে নিতে পারতো। রাগে দুঃখে তায়ান এক পর্যায়ে সাংকে আঘাত করে বসে। সে যেন নিমিষেই এক পশুতে পরিণত হয়ে পড়ে। কিন্তু একটু পরে জ্ঞান ফিরলে সে সাংকে সরি বলে আর তার কাছে ক্ষমা চায়। এমন অবস্থায় তায়ান আবারও তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। কিন্তু একদিন তার দাদির সাথে দেখা করতে গিয়ে তার চোখ পড়ে দাদির গহনার দিকে।
সকল মানবতা ও মান সম্মান বিসর্জন দিয়ে সে তার প্রাণপ্রিয় দাদির গহনা চুরি করে আবারও জুয়া খেলার জন্য। আসলে তায়েন নিজেও চায় যে এই লাইন থেকে বার হতে, কিন্তু কোনোভাবে যেন সে তার মনের সাথে পেরে উঠছে না। এভাবে সেই গয়না বিক্রি করা টাকাও সে একদিন খুইয়ে ফেলে, আর এরপর তায়েনের যেন তার মানসিক ভারসাম্য সম্পূর্ণ হারিয়ে ফেলে। এমন খারাপ অবস্থা দেখে সাং এবার পুলিশের কাছে যায় তায়ানের সম্পর্কে আলোচনা করতে। সে যে দেখা করে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের চিফ জাওয়ের সাথে। জাও জানায় তারা এই ফ্রড কেসকে ইনভেস্টিগেশন করছে। সাং তাকে সেই স্প্যামিং মেইল আর সম্পূর্ণ ডকুমেন্ট দিলে তারা সেটা নিয়ে কাজ করতে শুরু করে। এদিকে তায়ানের এই অবস্থায় তার পরিবার তাকে ঘরে বন্দি করে রাখতে চাইলেও সে তার মায়ের সাথে ইমোশনালি ব্ল্যাকমেল করে তার মোবাইল ফেরত চায়। মা কিছুতেই তাকে সেটা দিতে চায় না, কিন্তু ছেলের পাগলামির কাছে সে অবশেষে হার মানতে বাধ্য হয় আর লকারের পাসওয়ার্ড তাকে বলে দেয়। এবার লকার খুলে তায়ান দেখতে পায় সেখানে টাকার সাথেও তার বাড়ির দলিল আছে। কোনো কিছু চিন্তা না করে সে তার বাড়ির দলিল নিয়ে বেরিয়ে পড়ে আর তা এক কোম্পানির কাছে বন্ধক রেখে $8 মিলিয়ন নেয়। মানে এটাই হলো তার শেষ সম্বল। কিন্তু তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, কিভাবে তার লস গুলো রিকভারি করতে পারবে। আসলে যারা বেটিং করে তাদের মধ্যে এই জিনিসটা সব থেকে বেশি পেড়া দেয়। তারা সবসময় এটাই ভাবতে থাকে যে আমাকে যেভাবেই হোক সব লস গুলোকে রিকভারি করতে হবে, কিন্তু তারা জানে না যে এই রিকভারির চক্করে পড়ে তার আর যা আছে তার সবকিছু হারিয়ে ফেলবে। যাই হোক, সে আন্নাকে মেসেজ দিয়ে বলে যে আমি আবারও বেটিং করতে চাই, আমার কাছে $8 মিলিয়ন আছে। এই কথাগুলো শুনে স্ক্যামার টিমে সবাই পুরো লাফিয়ে ওঠে। এবার যে করে হোক তার এই ব্যালেন্স তাদেরকে লুটে নিতে হবে, কিন্তু এত বড় ব্যালেন্স তো তারা চাইলেও বেটিং বা গ্যাম্বলিং করে নিতে পারবে না। তাই তাকে এবার অফার করা হয় রিয়েল ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার জন্য। জুন চাই প্যানকে বলে তাকে বলো যে তোমার সব টাকাগুলো আজ ইথার কয়েনে লাগিয়ে ফেলো, গ্রান্টেড তুমি $16 মিলিয়ন পাবে। এই কথা শুনে তারা আন্নাকে দিয়ে সম্পূর্ণ সেট আপ করিয়ে তার অ্যাকাউন্ট থেকে সব টাকা ডিপোজিট করে নেয়। এবার শুরু হয় তাদের এক মারাত্মক গেম, যেটা তোমার মাথা একদম ঘুরিয়ে দেবে। লিগালি তারা এই $8 মিলিয়ন স্ক্যাম করার জন্য প্রথমে তাদের বিশাল গ্যাং দিয়ে প্রচুর পরিমাণে ইথার কয়েন গুলো কেনা শুরু করে। এতে করে 1 ঘন্টার মধ্যে ইথার কয়েনের প্রাইস বেড়ে দ্বিগুণ হয়ে যায়। হাজার হাজার ফেক ও অরিজিনাল ক্রেডিট কার্ড দিয়ে তারা সম্পূর্ণ শেয়ার মার্কেট একেবারে কাঁপিয়ে দিতে থাকে। এদিকে এই প্রাইস বাড়তে থেকে তায়ান তো খুশিতে আত্মরা হয়ে পড়ে। কিন্তু এবার ঘটে অন্য এক কাহিনী। মাত্র 5 মিনিটের মধ্যেই যারা যারা কয়েন ইনভেস্ট করেছিল তারা সবাই এটিএম থেকে প্রফিট সহ সকল ব্যালেন্স তুলতে শুরু করে। এরপর সেই টাকাগুলো হুন্ডির মাধ্যমে ডলারে কনভার্ট করে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে ফেলে। ফলে মুহূর্তের মধ্যে ইথার কয়েন মার্কেট ডাউনে চলে যায়। এর মাধ্যমে তায়ানের চোখের সামনে তার সব টাকাগুলো কমতে কমতে একদম তলানিতে চলে আসে। আর এরপরেই লুইয়ের গ্যাংরা তাকে চেটে ব্লক মেরে দিয়ে আজীবন মতো হারিয়ে যায়। মাত্র 1 মিনিটের মধ্যে কি যে হয়ে গেল তায়ানের সাথে তা সে নিজেও উপলব্ধি করতে পারছিল না। কিন্তু যখন সে বুঝতে পারে তার লাইফে সব শেষ, তখন আর তার কিছুর করার বাকি নেই। এদিকে তার বাবা মা সেখানে চলে আসে তার ছেলেকে ফিরিয়ে নেওয়ার জন্য, কিন্তু তার আগেই তায়ান বারান্দা থেকে লাফ দিয়ে পৃথিবী থেকে চিরবিদায় নেয়। আসলে এটাই হলো অনলাইন বেটিং এর একদম শেষ ঠিকানা। একদিকে তায়ানের পরিবারের শোকের ছায়া, অন্যদিকে লুইয়ের কোম্পানিতে উল্লাসের বন্যা। কারণ আজ তারা $12 মিলিয়ন কামিয়েছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ম্যানিপুলেশন করে। তবে এই উল্লাসেও প্যানের মন ভালো নেই, কারণ সে বুঝতে পারছে তারা একদম সাধারণ একটা ছেলের লাইফ চুষে নিয়েছে। এই বড় পার্টিতে আন্না ও প্যানকে স্পেশালি ট্রিট দেওয়া হয়, আর আন্নাকে তার পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয় বাড়ি যাবার জন্য, কারণ সে তার টার্গেট পূরণ করে ফেলেছে। তবে পাসপোর্ট নেওয়ার সময় আন্না বুঝতে পারে যে লুয়ের মতলব এখন অন্য কিছু। লু তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়, অন্যথায় সে এখান থেকে কখনো বের হতে পারবে না। জোর করে যখন আন্নাকে লু মেলামেশা করতে যায়, ঠিক সে সময় প্যান সেখানে উপস্থিত হয়ে তাকে বাঁচিয়ে নেয়। আসলে প্যানও আজ ছাড়া পেয়ে যেত, কিন্তু সে আন্নাকে বাঁচানোর জন্য এখনো আরো থাকার সিদ্ধান্ত নেয়। সে এবার লুকে একটা মারাত্মক প্ল্যান বলে তার কোম্পানি বড় করার জন্য। সে বলে এতদিন সব হোস্টলাররা কাস্টমারদের মেইল এসএমএস ইত্যাদি ম্যানুয়ালি করত, কিন্তু আমি এআই দিয়ে এমন একটু অটোমেটিক সিস্টেম করেছি যে যেখানে আপনাকে এখন আর কাউকেই লাগবে না। হোস্টলারদের সব কাজ আমরা এআই বট দিয়ে করে ফেলতে পারবো। এতে করে আপনার অনেক শ্রম ও টাকাও বেঁচে যাবে। এই মারাত্মক প্ল্যান শুনে লু তো প্রচন্ড খুশি হয়ে তাকে অনেকগুলো ডলার বকশিশ দেয়। এদিকে প্যান কিন্তু এখন এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য ওয়ে খুঁজতে চলেছে। তাই সে একটা ডলারের উপর এসওএস লিখে সেখানে কোম্পানির নাম্বারটি লিখে দেয়। এর পরের দিন তাদের বাইরে নিয়ে যাওয়া হয় তাদের ফটোশট করানোর জন্য, কারণ তাদের সেফ আছে এবং ভালো আছে তার প্রমাণ তাদেরকে পরিবারকে পাঠাতে হবে। সেখানে যাওয়ার সময় প্যান আস্তে করে সেই এসওএস লেখা ডলারটি আন্নার হাতে ট্রান্সফার করে দেয়। আন্না সেটা নিজের কাছে রেখে তারা প্রচুর ছবি তুলতে থাকে। সবাই যেখানে পোজ দিয়ে ফটো তুললো, প্যান সেখানে কলমি স্টাইলে ফটো তুলতে থাকে, যাতে তার পরিবার কিছু একটা বুঝতে পারে।
এরপর আন্না এক রেস্টুরেন্টে বিল দেওয়ার সময় ওই ডলারটি ক্যাশ কাউন্টারে দেয়, যাতে এই লেখা দেখে তারা তাদেরকে হেল্প করতে পারে। কিন্তু তার আগে একজনের সাথে ধাক্কা খেয়ে সেটা পড়ে যায়। এই কারণে জুন চায় তাদেরকে ক্ষমা চেয়ে সেখান থেকে নিয়ে যাওয়ার সময় ওই ডলারটি রেস্টুরেন্টের মালিক নিয়ে যেতে বলে। একদম ধরা পড়ার আগেই প্যান টেকনিক্যালি সেই ডলারটি নিজের কাছে রেখে দিয়ে সেই যাত্রায় ধরা পড়ার হাত থেকে বেঁচে যায়। এদিকে প্যানের এই এআই টেকনোলজি কাজে লাগিয়ে সফল হওয়ার পর লু তার সব হোস্টলারদের চাকরি থেকে অব্যাহতি দিয়ে বাড়ি পাঠায়। সেখানে জিম নামের একটি লোকের সাথে প্যানের আগে থেকেই ভালো সম্পর্ক ছিল, তাই প্যান তাকে বিদায় দেওয়ার সময় তার হাতে ওই ডলারটি গুঁজে দেয়, যাতে বাইরে গিয়ে সে তাদেরকে উদ্ধার করতে পারে। কিন্তু জিমদের বাড়ি নিয়ে যাওয়ার পথে জুন চায় সিগারেট শেষ হয়ে গেলে সে তাদের কাছে $2 চেয়ে বসে সিগারেট কেনার জন্য। জিম কিছু না বুঝে প্যানদের সেবা দেয় ডলারটি জুনকে দিয়ে দিলে জুন তা নিয়ে দোকানে যে সিগারেট কিনে নিয়ে আসে। কিন্তু কাউন্টারের মেয়েটা জুনকে ডাক দিয়ে বলে যে আমরা এই ডলার নিতে পারবো না, কারণ এখানে কিছু একটা লেখা আছে। এই কথা শুনে জুন সাথে সাথে বুঝে যায় যে কাহিনী কি। এরপর জিমকে মারধর করে তারা আবারও চলে আসে কারখানায় আর সবাইকে ডেকে বলে কে এই নেমোকারিমের সাথে জড়িত আছে সে সামনে আয়। জিম মরে যাচ্ছে দেখে প্যান ও আন্না দুজনে একসাথে স্বীকার করে নেয় যে তারা এই কাজ করেছে। তখন রেগে গিয়ে তাদের দুইজনের উপর চালানো হয় এক নির্মম অত্যাচার। আন্নার হাতে সব আঙুলগুলো জুন চায় টুথপেক দিয়ে উপড়ে ফেলতে থাকে, আর প্যানকে তার বন্ধুদের সামনে তার বন্ধুদের দিয়ে পিটিয়ে তার পায়ের হাড়গুলো গুঁড়ো করে দেওয়া হয়। শেষমেশ জিমকে গুলি করে হত্যা করা হলেও আন্না ও প্যানকে শাস্তি দিয়ে বন্দি করে রাখে, কারণ এই দুইজনই তাদের গ্রুপে সব থেকে ট্যালেন্টেড পার্সন। তবে আন্নাকে কোথাও নিয়ে যাওয়ার সময় সে গাড়ি থেকে পালিয়ে যায় আর অন্ধকারের মধ্যে সে চলে যায় পাশের থানায়। সেখানে গিয়ে সব খুলে বললে পুলিশ তাকে হেল্প করার আশ্বাস দেয়। কিন্তু একটু পরেই দেখা যায় এই পুলিশটাও অনেক আগে থেকেই লুয়ের কাছ থেকে টাকা খেয়ে তাহারের কাজ করে। ফলে কিছুক্ষণের মধ্যে জুন সেখানে এসে আন্নাকে আবারও ধরে নিয়ে যায়। এরপর সে তাকে একটি জাহাজের পোর্টে নিয়ে গিয়ে একটি বস্তায় ভরে তারপর তাকে এই বস্তাতে পানিতে ডুবিয়ে মারে। সম্পূর্ণ বিষয়টা ভিডিও করে রাখে লোকে দেখানোর জন্য। কিন্তু অবাক করা বিষয় হলো জুন কিন্তু ঠিকই পরে আন্নাকে পানি থেকে তুলে আনে আর তাকে তার পাসপোর্ট ফিরিয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। আসলে জুনের আন্নার প্রতি কিছুটা ভালোবাসা বাকি ছিল, তাই সে আন্নার ফেক মার্ডার সাজিয়ে তাকে চলে যেতে সাহায্য করে। ইতিমধ্যে ক্যাটফিশ মানে তায়ানের গার্লফ্রেন্ডের এক অনুষ্ঠানে দেখা হয় পুলিশ চিফ জাওয়ের সাথে। সেখান থেকে সে জানতে পারে তায়ান শেষমেশ সুইসাইড করার চেষ্টা করেছে। তখন সে একদমই ভেঙে পড়ে, কারণ সে ভাবতে থাকে সে আজ যদি একটু তাড়াতাড়ি ইনভেস্টিগেট করতো তাহলে হয়তো তায়ানকে বাঁচানো যেত। তাই সে এবার খুব সিরিয়াসলি কেসটা হাতে নেয় এবং সাংকে নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু পথে তাদের গাড়িতে কিছু লোক এসে আন্নার সই সহ কিছু বেটিং কার্ড ছুড়ে মারে। এই বেটিং কার্ড সাং দেখার সাথে সাথে জানায় এই মেয়েটাই ছিল তায়ানের মেইন সেলার। এটা শুনে যাও গাড়ি থেকে নেমে তাদেরকে ধাওয়া শুরু করে। এভাবে সম্পূর্ণ টিম মিলে সব কার্ড বানানো পেরেছে রেড দেয়। সেখান থেকে আন্নার পুরাতন বান্ধবী ও জুন চায়ের লিড পেয়ে শেষমেশ তারা আন্নার বাড়ি পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। ইতিমধ্যে আন্না কোনো মতে কম্বোডিয়া থেকে পালিয়ে নিজের দেশে ফিরে আসতে সফল হয়। বাড়ি ফিরে সে পুলিশদের দেখে ভয়ে পালাতে থাকে। তার মনে হচ্ছিল যে এরা হয়তো সেই আগের গুরুপরী কেউ হবে, কিন্তু পুলিশ তাকে পরে আইডি কার্ড দেখালে সে একটু ঠান্ডা হয়। এরপর পুলিশ তার কাছ থেকে লুয়ের গ্যাংয়ে সবার ইনফরমেশন নিতে থাকে। এর কিছুক্ষণ পর তাকে নিয়ে যাওয়া হয় একটি হসপিটালে, যেখানে তায়ান আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আসলে সেদিন সুইসাইড করার চেষ্টা করলেও তায়ান প্রাণে বেঁচে গিয়ে কোমায় চলে গিয়েছিল। সেখানে সাং তাকে সবকিছু খুলে বলে, আর আন্না কষ্ট ও লজ্জায় মাথা নিচু করে থাকে। সে এখন বুঝতে পারছে যে সে কি ভয়ানক গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়েছিল। মোটামুটি লিড পাওয়ার পর সম্পূর্ণ চাইনিজ ফোর্স কম্বোডিয়ার সাথে যোগাযোগ করে তাদের দেশে অপারেশন করার পারমিট নিতে সফল হয়। তার পরের দিন সবাই চলে যায় কম্বোডিয়াতে, আর সেখানে গিয়ে তারা লুয়ের গ্যাং মেম্বারদের গ্রেপ্তার করা শুরু করে। এভাবে একদিন তারা জুন চায়ের খবর পেয়ে তাকে ফলো করতে থাকে। কিন্তু জুন তো খুবই চালাক মানুষ, সে সাথে সাথে বুঝে গিয়ে তার রেকর্ড করা শুরু করে। সবকিছু কনফার্ম হয়ে গেলে তারা এবার ওই ফ্যাক্টরিতে রেড দিতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা কিছু ভাঙ্গা কম্পিউটার ছাড়া কিছুই দেখতে পায় না। তার মানে লু ইতিমধ্যে খবর পেয়ে তার কোম্পানি অন্য কোথাও শিফট করে নিয়েছে। শুধু তাই নয়, চাও তার টিমের উপর এবার লোকাল মানুষেরা আক্রমণ করে বসে, কারণ তাদের জন্য এই কোম্পানি এখান থেকে চলে গিয়েছে। আর এই মানুষগুলোর প্রধান আয়ের উৎস ছিল এই স্ক্যামার গ্রুপরা। মানে একবার চিন্তা করো এই গ্রুপটা কতটা শক্তিশালী হলে সাধারণ পাবলিকরা তাদের পাশে থাকে। যাই হোক, সেই বিপদ থেকে একজন লোকাল নেতা তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় আর বলে বাহির থেকে এসে তোমরা আসলে এদের বিরুদ্ধে কিছু করতে পারবে না। হতাশ হয়ে যাও তার টিম আবারও নিজের দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ বাইরের দেশে অপারেশন করতে হলে বহু উপর লেভেলের পারমিশন দরকার। আর এই সুযোগের ফায়দা নিয়ে এই সকল স্ক্যামাররা এই দেশ থেকে বসে অন্য দেশের মানুষদের লুটতে থাকে। তবে যাই হোক, তারা যখন বিমানে উঠতে যাবে ঠিক তখনই প্যানের বাবা কল করে আর জানায় কিছুদিন আগে আমার ছেলে কল করার ভঙ্গিতে কিছু ছবি পাঠিয়েছিল আর সেখানে 666 কোড লিখে দিয়েছিল। তার মানে আমার ছেলে হয়তো পুলিশের কাছে কোনো হেল্প চাচ্ছে।
এটা শুনে তারা বুঝতে পারে যে তাদের গ্যাং এর লোকেশন হয়তো 666 নাম্বারের কোনো বাড়িতে রয়েছে। তাই ফেরত না গিয়ে তারা আবারও বেরিয়ে পড়ে লোকেশন খুঁজতে। আগে থেকেই তাদের কাছে লিড ছিল যে এই গ্যাংরা এবার কোনো একটা স্কুলের বেসমেন্টে ঘাড়ি কেটেছে, তাই তারা 666 নাম্বার খুঁজতে গিয়ে একটা স্কুলের সন্ধানও পেয়ে যায়। এবার কয়েকদিন ধরে তারা স্কুলের চারিপাশ নজর রাখে আর দেখতে পায় স্কুলের ডাস্টবিনে অনেক বিয়ারের বোতল পড়ে আছে। এতে তারা কনফার্ম হয়ে যায় যে এখানেই লুকিয়ে আছে সেই স্কামার গ্রুপরা। এদিকে আন্নাকে আবারও কম্বোডিয়াতে নিয়ে আসা হয়, কারণ তার ফিঙ্গারপ্রিন্ট এখনো লুদের সার্ভারে আছে, ফলে কোনো সিকিউরিটি ব্রেক করতে হলে তাকে কাজে লাগবে। এছাড়াও সে যেহেতু ওই ঘাটিতে অনেকবার গিয়েছিল, তাই ফ্লোর প্ল্যানিংও তার জানা ছিল এবং প্যানকে কোথায় রাখা হয়েছে সেটাও সে ভালোভাবে জানে। এবার কথা হচ্ছে, যেহেতু তারা স্কুলের মধ্যে ঘাটি কেটেছে, তাই সেখানে অপারেশন করার আগে ছোট বাচ্চাগুলোকে বের করে দিতে হবে। তাই তারা সিদ্ধান্ত নেয় যেভাবে হোক প্যানকে মেসেজ পাঠিয়ে ওই স্কুলের ফায়ার অ্যালার্ম বাজিয়ে দিতে হবে। সেই মোতাবেক তারা এক ফুড ডেলিভারিদের দিয়ে এক বার্গারের মধ্যে প্যানকে মেসেজ পাঠায়, আর সেটা দেখে প্যান অনেকগুলো ব্যাডমিন্টনের ফেদারে আগুন ধরিয়ে দিয়ে পুরো স্কুলের ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়। ফলে সব শিক্ষার্থীরা ওখান থেকে বের হয়ে যায়, আর ফায়ার সার্ভিসের গাড়িতে গোপনে কমান্ডো টিম এসে সেখানে অপারেশন শুরু করে। এই হাঙ্গামা দেখে লু বুঝতে পারছিল না যে কে তাদের এই লোকেশন দিল, কিন্তু পরে যে যখন আন্নাকে দেখতে পায় তখন সে বুঝতে পারে যে জুন চায়ের একটা ভুলের জন্য আজ তার এই অবস্থা। জুন বুঝতে পারে এবার লো তাকে মেরে ফেলবে, তাই আগে ভাগে সে তার উপরে হামলে পড়ে, কিন্তু তাকে অবাক করে দিয়ে লো তার চাবির থোকা দিয়ে বলে যে সব ডাটাগুলো যেন সে ডিস্ট্রয় করে দেয়। এবার জুন তার ভুল বুঝতে পেরে লুকে বুকে জড়িয়ে ধরে সেখান থেকে চলে যায়, আর লু সবাইকে আদেশ দেয় যে তাদের সব ল্যাপটপ গুঁড়ো করে ফেলার জন্য। সবাই তার কথা মতো সব ল্যাপটপ গুলোকে নিমিষেই ভাঙ্গা শুরু করে, কারণ একটা এভিডেন্স যদি থাকে তাহলে এদের ফাঁসি নিশ্চিত। এরপর সে দেখা করে প্যানের সাথে আর বলে, ভাই তুই জিতে গেছিস, আর যেহেতু তুই জিতেই গেছিস তাহলে আমার একটা হেল্প কর। এই হচ্ছে আমার মেয়ে, আর তুমি তাকে তার মায়ের কাছে পৌঁছে দিয়ে আসবে, কারণ ওর মা ছাড়া এই পৃথিবীতে ওর আর কেউই নেই। এরপর সম্পূর্ণ কমান্ডো টিম এসে তাদেরকে ঘিরে ধরে, আর সেখানে লু সহ সবাই মাথা নিচু করে বসে থাকে। তখন প্যান সেখানে এসে জানায় লু এর মোবাইলে মেইন সার্ভারের অ্যাক্সেস আছে, সেখানে সব ভিকটিমদের লিস্ট ও এই স্ক্যামে সকল প্রমাণ রয়েছে। এই কথা শুনে পুলিশ লু এর থেকে তার মোবাইল চেয়ে বসে, কিন্তু তার আগে জুন চায় সেটাকে গুলি করে নষ্ট করে দিলে পুরো ফোর্স তার সেখানেই ব্রাশ ফায়ার করে হত্যা করে দেয়। এই কাণ্ডে সেখানে সবাই ভয় পেয়ে পালাতে শুরু করে, আর পুলিশের সাথে তাদের এক বিশাল ফাইট শুরু হয়ে যায়। কিন্তু অবশেষে সবাই তাদের হাতে ধরা পড়ে, আর লু সহ সবাইকে আয়নাঘরে পাঠানো হয়। এদিকে প্যান জানতো যে আন্নাকে সেদিন মেরে ফেলা হয়েছিল, কিন্তু যখন সে আন্নাকে জীবিত দেখতে পায় তখন সে অনেক খুশি হয়। এরপর সবাইকে নিয়ে তারা চায়নাতে চলে আসে, আর সকল প্রমাণ ও সরকারকে সহযোগিতা করার জন্য আন্নার 2 বছর এবং প্যানের 1 বছর কারাদণ্ড হয়। এরপর থেকে প্যান যোগ দেয় চায়না সাইবার ক্রাইম বিভাগে, আর এই ধরনের স্ক্যামারদের ধরার জন্য সে কাজ করতে থাকে। আর আন্নাও বিভিন্ন সেমিনারে গিয়ে সাধারণ মানুষদের জানাতে থাকে যে অনলাইন বেটিং আসলে কতটা খারাপ জিনিস। তো মুভিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো মাস্টারপিস মুভি নিয়ে। আলবিদা।